হ্যালো। হ্যাঁ, বলছি ডক্টর কেয়া বেড়া বলছেন কি? হ্যাঁ, আমি তো ডক্টর কেয়া বেরা। হ্যাঁ, বলছি আপনি কি এখন চেম্বারে আছেন? হ্যাঁ। আমার ইমিডিয়েট একটা ভ্যাকসিন লাগবে, ঠিক আছে? ইমিডিয়েট আপনি কে লাগবে। বলুন তো মহাশয়? আমি একজন আপনার পেশেন্ট, আপনার নাম্বার অনেক কষ্টে জোগাড় করেছি। আমার এক্ষুনি একটা ভ্যাকসিনেশন লাগবে, এক্ষুনি একটা ভ্যাকসিন লাগবে, এই মুহূর্তে, কি ইমিডিয়েট। কুকুর কামড়ালো না সাপে ছোবল মারলো না কি হলো যে এত তাড়াহুড়ো? না না, ওগুলো ওগুলো ওরম কিছু ব্যাপার নয়, ওরম কিছু ব্যাপার নয়। তাহলে? ব্যাপারটা হচ্ছে আমি খুবই বড় একটা, মানে কি বলবো, একটা ভাইরাসের কাছে পৌঁছে যেতে চলেছি, তো তাই আগে আমার শরীরে একটা অ্যান্টিডট নিয়ে নেওয়া খুব দরকার রয়েছে, সেই জন্য আমার লাগবে। সে কি? এই আগে থেকে আপনি বুঝছেন কি করে? কারণ কারণ আমি লর্ড বনির সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, তিনি আবার কে? লর্ড বনি, আপনি লর্ড বনিকে চেনেন না? বাংলার নাম্বার ওয়ান লিডিং না মোস্ট ভাই, অ্যাক্টর। আমি ওইসব চিনি না। আপনি ডাক্তার, আপনার এইটুকু ভাইরাস সম্পর্কে তো আপনার জানা উচিত ছিল। চলুন আমি আজকে আজকে ডাক্তার, আপনার, আমার আজ রোগ আপনার এটা জানা সম্পর্কে। দায়িত্ব, আপনার এটা জানা দায়িত্ব, মানুষ সিনেমা হলে গিয়ে বাড়ি ফিরতে পারছে না, রক্ত বমি করছে। তা আপনাদের একটা ভাইরাস বার করার, একটা মানে একটা ভ্যাকসিন বার করার দায়িত্ব নেই? ও বাবা, এ তো জানা ছিল আপনি না। না জানলে আপনি চলুন, আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ভ্যাকসিন, মানে ভাইরাসটা কতটা ভয়ঙ্কর আপনার বোঝা উচিত। আপনি ইমিডিয়েট আমার সাথে চলুন। আর আপনাকে ফোন করাটা আমার সবথেকে বড় ভুল হয়েছে, আপনি এটা জানেন না। আপনার এটা জানা উচিত ছিল। আমি অন্য ডাক্তার খুঁজছি, রাখুন আপনি। একটা সিনেমা ছিল পুরনো, সেখানে একটা সিন ছিল, শক্তি কাপুর গ্রামের মধ্যে একটা খুব গন্ডগোল কেস করে এবং গ্রামের লোক গাধার ওপর বসিয়ে ল্যাংটো করে এরকমভাবে জুতোর মালা পরিয়ে আমাদের শক্তি কাপুরকে রীতিমতো মানে গ্রাম থেকে তাড়া করে। লিটারেলি আজকে আমার সঙ্গে ঠিক সেই কাণ্ড ঘটানো উচিত যে এতবার ন্যাড়া তো বেলতলা একবার যে আমি তো অলরেডি 100 বার মনে হয় গেছি। তো তার সঙ্গে সঙ্গে এইরকমভাবে কারোর কথা অমান্য করে সবার কথা করে আমি যে আবার এই সিনেমাটা দেখতে গেছিলাম বনির প্রতি অগাধ বিশ্বাস রেখে, তার জন্য আমি সিরিয়াসলি জুতো পেটা ডিজার্ভ করি, জুতোর মালা ডিজার্ভ করি। কেউ যদি পারো আমার বাড়িতে এসে দিয়ে যেও, আমাকে গাধার পিঠে চড়িয়ে ঘোরাও যে আমি বনির সিনেমা দেখতে গেছি। ভাই, জীবনের একটা এত বড় অ্যাচিভমেন্ট, সিরিয়াসলি। তবে হ্যাঁ, তোমরা আমাকে দেখে হয়তো কোথাও গিয়ে অবাক হচ্ছ যে আমি এখনও এরম করছি না, আমার ঘাম ঝরছে না, আমার মুখ থেকে রক্ত বমি বেরোচ্ছে না। সিরিয়াসলি তোমরা সবসময় এটা তো আশা করতে পারো না না যে প্রিন্স রক্তভূমি করবে আর আমরা দেখে মজা নেব। সবসময় রক্তভূমি রিভিউ করলে তো হবে না। তাই আমি না একদম প্রোটেকশান নিয়ে আবার হলে গেছিলাম। বনির সিনেমাতে যাচ্ছি, প্রোটেকশান নিতে হবে, ভয়ঙ্কর রকমের প্রোটেকশান নিতে হবে। সেই প্রোটেকশান নিয়ে আমি হলে গেছিলাম। শুরুতেই বললাম তোমাদেরকে, আমি ফোন করেছিলাম ডাক্তারকে। ডাক্তার এসব ব্যাপারগুলো খোঁজখবর রাখছেন আজকাল, যে কত বড় ভাইরাস চারপাশে ছড়িয়ে পড়ছে আমাদের, মানে আমাদের পশ্চিমবঙ্গে সিরিয়াসলি বলতে গেলে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি অনেক কষ্টে অনেকের সঙ্গে যোগাযোগ করে শেষ পর্যন্ত একটা অ্যান্টিডোট ইঞ্জেকশান নিজের পোঁতে গুঁজে তারপরেই সিনেমাটা দেখতে সিনেমা হলে যাই। এবং যে কারণে আমি এখনও পর্যন্ত সুস্থ এবং সুস্থ থাকার আরেকটা বড় কারণ হচ্ছে আমি সিনেমাটা রিলিজের দিন দেখতে যাইনি, কারণ সালমান খান ধরিয়ে দিয়েছিল একদিকে সিকান্দার করে, প্রচণ্ড মাথা ধরেছিল। ওই দিন যদি আমি এটা দেখতে যেতাম, আমার কোনো অ্যান্টিডোট কাজ করতো না, কোনো অ্যান্টিডোট কাজ করতো না, রাস্তায় ল্যাল হয়ে পড়ে থাকতাম। তো ভাবলাম না, টাইম নিই, নিজের শরীরটাকে একটু ফিট করি, জিমে যাই কদিনের জন্য, একটা অ্যান্টিডোট শরীরে গুজি, তারপর আমি বনি সিনেমা দেখতে যাব। এবং তার মধ্যে আরও কয়েকটা জিনিস দেখে আমার বুকটা ধুকপুক 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 করছিল, কারণ যেদিন সিনেমাটা রিলিজ হয় তার পরের দিন সকালবেলা আমি বুক মাই শো খুলি, সেখানে হাঙ্গামা.com-এর আরডি রেটিং দেখি 10-এ 10। ওয়াও, 10-এ 10 রেটিং পেয়েছে। যারা দিয়েছে তাদেরকে সাধুবাদ। এবং কিছু লোক যারা 250 টাকা টিকিট কেটে এই সিনেমাটা দেখতে গেছিলো, তাদের বাদ্দুয়া যাতে আমার ওপর না আসে, তাই আমি ঠিক করি আমাকে সিনেমাটা দেখতে যেতে হবে। মানুষ 10-এ 10 রেটিং দিচ্ছে, তারপরে এই সিনেমাটা কিছু পাবলিক 200-250 টাকা খরচা করে দেখতে যাচ্ছে, তাদের কথা ভেবে যাতে তারা আমাকে বাদ্দুয়া না দেয়, শেষ পর্যন্ত ঠিক করি না এটা আমাকে দেখতে যেতে হবে। এবং আমি ঠিক করি এই সিনেমাটা আমি দেখতে গেলে একেবারে 1 এপ্রিল যাব, কারণ ওই দিন এপ্রিল ফুল। আমার বন্ধুরা, আমার পরিবারের আত্মীয় স্বজনরা আমাকে এপ্রিল ফুল করার চেষ্টা করেছে সারাদিন ধরে। আমি এমন একটা জায়গায় গেছি যেখানে ফুল হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ বনির সিনেমা যদি ভালো হয়ে যায় তাহলে তার থেকে বড় এপ্রিল ফুলের পৃথিবীতে তো কিছু হতেই পারে না। তো আমি খুব ভালো করে জানতাম যে কেউ যদি কৌশানীকে কিডন্যাপ করে নেয় এবং কিডন্যাপ করে যদি বনির কাছে অভিযোগ করে, মানে বনির কাছে যদি দাবি চায় যে তুমি সিনেমা করা, ভালো সিনেমা করা শুরু করো, নাহলে কৌশানীকে ছাড়বো না, বনি বলবেন আমি বাজে সিনেমাই করবো,
আমি বাজে সিনেমাই করব। তো তার সিনেমা তো কোনো দিন ভালো হতে পারে না। তো যে কারণে আমি এমন জায়গায় গেছিলাম, এপ্রিল ফুল আমায় কেউ করতেই পারবে না, কারণ বন এই সিনেমা তো ভালো হবেই না। তো যাই হোক, এই সিনেমাটা দেখেও এখনও যে আমি সুস্থ আছি তার পেছনে বললাম ওই যে কারণগুলো অ্যান্টিডোট, এবং তার সঙ্গে সঙ্গে আমি কদিন পরে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এগুলো রয়েছে। আর একটা পজিটিভ কারণ হচ্ছে এই সিনেমাটাকে আমি একদম জঘন্য খিস্তি দিয়ে রোস্ট করে ভিডিওটা করছি না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই সিনেমাটা কিন্তু বাবুসোনার থেকে বেটার সিনেমা, পরিচয় গুপ্তর থেকে বেটার সিনেমা, এবং অমর সঙ্গীত থেকে বেটার সিনেমা। কেন? কারণ কিছু কিছু জায়গায় কমেডিটা মোটামুটি ওয়ার্ক করেছে। এবার সেটা ভাববেন না যে এমন কমেডি যে আপনার একদম সেই ধামাল, হেরাফেরি, ধোল এইসব মনে পড়ে যাচ্ছে। বিন্দুমাত্র এইসব এক্সপেক্ট করে যাবেন না। একটা দুটো সিনেমায় যদি 200খানা সিন থাকে, আপনার 3টে সিন দেখে আপনার পেটে খিল ধরা হাসি বেরোবে। এটা মিথ্যে কথা বলবো না। কিছু কিছু পাঁচ লাইন রয়েছে যেগুলো ভালো, কিছু পার্শ্ব চরিত্র রয়েছে যেমন বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা বা আরও কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো মজা দিয়েছে। কিন্তু এই যে স্ক্রিপ্টটা, এটা একটা ক্লাস 4-এর বাচ্চা পর্যন্ত আজকের দিনে লেখার চেষ্টা করবে না। এত মানে ক্রিঞ্জ একটা টপিক। মানে এটা ঠিক কথা যে এটা ডালবাটি চুরমার থেকে বেটার হয়েছে, কিন্তু এটা কোথাও গিয়ে সিনেমাটার নাম ডালবাটি চুরমা 2 হওয়া উচিত ছিল। খালি জিনিসপত্রগুলো পাল্টে দিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল করে দিয়েছে, বাদ বাকি সবই মোটামুটি একই টাইপের। একটু হালকা ফুলকা চেঞ্জেস কোথাও গিয়ে বলা যেতে পারে। তবে যেহেতু কৃষ্ণেন্দু চ্যাটার্জি যে মূলত ডিরেক্টর, যেহেতু কিছু কমেডির 5 লাইন ভালো লেখে, সেই কারণে 1% 5 লাইন মানে কমেডিটা ওয়ার্ক করে গেছে। এটা হয়তো অন্য কোনো ডিরেক্টর হলে আপনারা হয়তো হাসি পেতেন, আপনি সিওর রক্তভূমি করতেন, আমার কোনো অ্যান্টিডোট কাজ করতো না। ওই অ্যান্টিডোটের এফেক্ট এবং তার সঙ্গে কৃষ্ণ চ্যাটার্জি কিছু 5 লাইনের জন্য আমি এখনও সুস্থভাবে রিভিউ করতে পারছি, এটা একদম অনেস্টলি মানতে হবে। কিন্তু এত ওভার দ্য টপ জিনিসপত্র রয়েছে আজকে, এমন লোকজনের কিন্তু অভাব নেই যারা ফুটবল নিয়ে প্রচুর ঝগড়াঝাটি করে, বাঙাল ঘটির মধ্যে লড়াই হয়, এমন লোকজনের অভাব নেই। কিন্তু সিনেমার মধ্যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমি দেখতে পাচ্ছি খরাজ এবং রজতাভ দত্ত একে অপরের ভুঁড়ি দিয়ে শুধু টুটুম 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 এই খেলা খেলে যাচ্ছে পুরো সিনেমা জুড়ে। এই খেলা খেলে যাচ্ছে সিনেমা জুড়ে, পুরো সিনেমা জুড়ে। আর বাদ বাকি ওম সাহানি, বনি, কৌশানি এবং তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তী, তো সিনেমায় কিছু করারই ছিল না। এরা সিনেমা শুটিং করতে গেছে, ঘুরতে গেছে, আনন্দ করতে গেছে, সেটাই করেছে এবং সেটা জমিয়ে করেছে। অভিনয়ের প্রতি কোনো জোর দেয়নি, সেটা দিতেও না। মদ খাওয়ার একটা সিন রয়েছে দুজনের মধ্যে, ওম সাহানি এবং বনির মধ্যে, সেখানে এত জঘন্য অভিনয় করেছে যে মাতালেরা এসে পর্যন্ত ঠাস ঠাস করে গাড়ি চড় মেরে বলবে দেখ একে বলে অভিনয়, একে বলে অভিনয়। এত ক্রিঞ্জ অ্যাক্টিং করেছে সিরিয়াসলি কিছু কিছু শর্টে। এবং অনেস্টলি বলছি, আমি চেষ্টা করি বনির কাজের অ্যাপ্রিসিয়েট করতে বা ওম সাহানিকে অ্যাপ্রিসিয়েট করতে, কিন্তু এইরকম সিনেমা চুজ করার আগে এদের মনে হয় না যেটা একটা ক্লাস 5-এর বাচ্চাদেরকেও হা করে দেখাতে বলে তাদের হাসি পাবে না। জাস্ট ওই কিছু অভিনেতা রয়েছে যারা যাই করে দেখতে হাসি লাগে, খরাজ, রজতাভ, বিশ্বনাথ, এরা যাই করে হাসি লাগে, সেই কারণে আপনার হাসি পাচ্ছেন। বাদ বাকি মানে রাইটিং বা কোনো কিছুতেই সেই বিরাট কিছু নেই যেটা দেখে আপনার পুরোই প্রতি মুহূর্তে হাসি পাবে। কারণ প্রচুর ওভার দ্য টপ জিনিসপত্র। আর ক্লাইম্যাক্সে একটা সিন রয়েছে পুরো তো ওয়েলকামের কথা মনে করিয়ে দেয়। ওই যে ওয়েলকামে লাস্টে এরকমভাবে গুলি চালায় এবং ওই যে ভীমরুলের চাকটা পুরোপুরি ভেঙে যায় এবং সেখানে এসে সবাই অ্যাটাক করতে শুরু করে ভীমরুলরা, সেরকম একটা সেম শট। একটা যে কিছু নতুনত্ব, কিছু ইউনিক দেখবো সেটার বালাই নেই। প্লাস যেভাবে সিনেমাটা শেষ হয়ে যায়, যেভাবে এই ঝগড়ার সমাপ্তি ঘটে, সেটাও কোথাও গিয়ে একটা সেই কোনো সেটার ভিদ নেই। বা এখানে যে ওম সাহানি এবং শ্রাবন্তীর মধ্যে যে প্রেমটা হলো, সেটারও কোনো ভিদ নেই গল্পের মধ্যে। গল্পটা বেসিক্যালি মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্যাচাল এই নিয়ে করেছে। তো ওই পার্শ্ব চরিত্র কিছু কিছু রয়েছে যেগুলো একটু মজা দেয়, সেইটুকুই বাদে বাদ বাকি সিনেমাটা থেকে মানে এক্সপেক্ট করার মতো কিছু ছিলও না, কিছু এক্সপেক্ট করার মতো নেই। আর এই সিনেমা আজকের দিনে দাঁড়িয়ে কে দেখতে যাবে? এমনি সব জায়গাতে কমেডি সিনেমা আজকাল আর ওয়ার্ক করছে না, কারণ সেই 5 লাইন বা রাইটিংয়ের মধ্যে সেই দক্ষতারই এখন অভাব কোথাও গিয়ে। সেই জোর করে কাতকুতো দিয়ে একটা হাসানোর চেষ্টা, তাও আমি বলবো নো ডাউট এই সিনেমাটা লাস্ট কয়েকটা যে জঘন্য সিনেমাগুলো দেখেছি, বাবুসোনা বলি বা পরিচয় গুপ্ত বলি বা ডালবাটি চুরমা চচ্চড়ি বলি বা আরও কিছু মনি সিনেমা রয়েছে, রবিন্স কিচেন ফিচেন, তার থেকে এই সিনেমাটা বেটার। এই সিনেমাটা আপনি পুরোটা পর্যন্ত দেখতে পারবেন। আপনি সিনেমাটা দেখে মাঝখানে এই অবস্থাটা আপনার হবে না, বা হলের মধ্যে বসে আপনি মরে যাচ্ছেন, এই জিনিসটা হবে না। কিন্তু এটা কখনোই খুব ভালো সিনেমা হয়নি। খুবই বাচ্চা কাচ্চা মার্কা একটা আইডিয়া নিয়ে সিনেমাটাকে বানানো, খুবই বাচ্চাদের মতো করে লেখা একটা গল্প, কোনো ম্যাচুরিটি নেই গল্পের মধ্যে। আর মানে মেরে কেটে 2-3টে সিনেমার হাসি পাবে, দ্যাটস ইট। তো এটাই বলার। মানে মোটামুটি বনের সিনেমা একটা খিস্তিবাদে রিভিউ দিলাম, এর থেকে ভালো আর কী হতে পারে। তো এবার এই ভিডিও দেখে আপনার যদি মনে হয় আপনি সিনেমাটা দেখতে যাবেন, দেখতে যেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি কাউকে জোর করবো না, কাউকে বারণও করবো না, এটাই বলার। তো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সাবস্ক্রাইব কারাই বা করবে? বনির সিনেমার খিল্লি করছি, বনির ফ্যান বেসটা থুড়ি আমার সাবস্ক্রাইব করবে? ভুলভাল আশা করি। যাকে ভাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার।